প্রথমে বলা হয়েছে যে আইপি অ্যাড্রেস কি, পারবা কিনা প্রশ্ন উত্তর দিতে? আইপি অ্যাড্রেস কি? তারপরে দ্বিতীয়ত বলা হলো যে স্ট্যাটিক ওয়েবসাইটের তুলনায় ডাইনামিক ওয়েবসাইট ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা করো। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন হলো যে উদ্দীপকে উল্লেখিত চিত্র 2 এর গঠন কাঠামো ব্যাখ্যা করো। মানে 2 এটা কোন ধরনের ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইট নাকি ডাইনামিক ওয়েবসাইট, সেটা ব্যাখ্যা করতে হবে। তারপরে প্রশ্নটা হলো যে উদ্দীপকে উল্লেখিত চিত্র 1 এর জন্য HTML কোড লিখতে হবে। কি হ্যাঁ, এখন দেখো আইপি অ্যাড্রেসের প্রশ্নের উত্তরটা লিখতে হলে তোমার লিখতে হবে যে আইপি অ্যাড্রেস হলো, অর্থাৎ আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ হলো যে ইন্টারনেট প্রোটোকল। লিখে রাখবা আইপি অ্যাড্রেস, হ্যাঁ ইন্টারনেট, আমি লিখে দেই, এই দেখো ইন্টারনেট প্রোটোকল। এতটুকু লিখতে পারলে তুমি এক পেয়ে যাবে এখানে। প্রথমে লিখবে তারপরে সাথে লিখতে পারো যে এটার সাথে লিখতে পারো নেটওয়ার্কের প্রতিটি কম্পিউটারের একটি নির্দিষ্ট আইডেন্টি অ্যাড্রেস। এটার সাথে লিখতে পারো তুমি বাংলাতে নেটওয়ার্কের, সবাই কি বুঝো স্পষ্ট বোঝা যায়? নেটওয়ার্কের প্রতিটি লিখে রাখো সবাই, আর যদি লিখে না খুলাও তাহলে স্ক্রিনশট দিয়ে রাখো। কম্পিউটারের একটি নির্দিষ্ট আইডেন্টি অ্যাড্রেস। কয়ের জন্য উত্তর এতটুক, স্ক্রিনশট দিয়ে রাখবা নাহলে লিখে রাখবা। ঠিক আছে, এবার খতে আসি যে স্ট্যাটিক এবং স্ট্যাটিক ওয়েবসাইটের তুলনায় ডাইনামিক ওয়েবসাইট ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা করো। দেখো 2 নম্বরের প্রশ্নটা হলো যে আমাদের উদ্দীপকটা একটু তো সবাই খেয়াল করো, সাউন্ড করবা না, মাইক্রোফোন মাইক্রোফোন রাখো, মিউট করে রাখো, আনমিউট করে রাখো, মাইক্রোফোন সাউন্ড আসে না। আচ্ছা, এখন দেখো উদ্দীপক তো 2টা দেওয়া আছে, চিত্র 1 চিত্র 2। হ্যাঁ, তো চিত্র 1 এর জন্য আমরা ঘ নম্বর প্রশ্ন লিখবো, আর 2 এর জন্য আমরা এই যে ঘতে লিখবো। হ্যাঁ, তো আমরা 1 আর মানে ক এবং খ এটা সম্পূর্ণ ইউনিক প্রশ্ন, এটা তোমার মুখস্থ রাখতে হবে। এটা প্রত্যেকটা সৃজনশীলের মধ্যে এটা কোনো উদ্দীপকের সাথে মিল থাকবে না। ঠিক আছে, এটা তোমাদের মানে চ্যাপ্টার ওয়ারি প্রশ্ন হবে, সেখান থেকে তোমাদের উত্তরটা দিতে হবে। তো খতে বলা হলো যে স্ট্যাটিক ওয়েবসাইটের তুলনায় ডাইনামিক ওয়েবসাইট ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা করো। তাহলে এটা এখন আমরা ব্যাখ্যা করব কিভাবে। আমি প্রথমে একটু ধারণা দেই, স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হলো যে ডাইনামিক ওয়েবসাইট। ওয়েবসাইট হলো যে আমাদের 2 ধরনের। কিছু ওয়েবসাইট দেখবা যে স্থির থাকে, মানে সব সময় একই ধরনের তথ্য এটার মধ্যে সীমাবদ্ধ থাকে। আবার কিছু কিছু ওয়েবসাইট আছে দেখবা যে প্রতিনিয়ত এটা কি হয়, চেঞ্জ হয়। যেমন তোমরা দেখবা যে এখন ওই মাল্টিন্যাশনাল কোম্পানি কিছু ওয়েবসাইট আছে দেখবা যে ওই পণ্যগুলো অ্যাড করে, প্রতিনিয়ত নতুন নতুন পণ্য অ্যাড করে ওয়েবসাইটে। হ্যাঁ, এগুলো হলো যে ডাইনামিক ওয়েবসাইট। তো যখন তোমরা খেলাধুলা দেখবা যে স্কোর দেখবা যে একটু পরে পরে চেঞ্জ হয়, এই ওয়েবসাইট গুলো হলো যে ডাইনামিক ওয়েবসাইট। আর স্ট্যাটিক ওয়েবসাইট হলো যেগুলোর মধ্যে আজকে যেমন দেখছো, দেখা যায় যে 3 মাস 4 মাস পরে ওটা ভিজিট করলে একই ধরনের তথ্য পাইবা, ওটা হলো যে স্ট্যাটিক ওয়েবসাইট। এই 2 ধরনের ওয়েবসাইটের মধ্যে তোমার কি করতে হবে, একটা তুলনা তৈরি করতে হবে। তাহলে তুমি কি করবা, স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের ব্যবহার সুবিধাজনক নিচে উল্লেখ করা হলো, এটা লিখে তুমি লিখবা, পয়েন্ট দিয়ে 1 2 লিখতে পারো অথবা পার্থক্য আকারে লিখতে পারো। তো এখানে যেহেতু পার্থক্য উল্লেখ নাই, তাহলে তুমি পার্থক্য না দেখানোই ভালো। তুমি 1 2 3 4 এরকম 5টা সুবিধা তুমি উল্লেখ করে দিবা। যেমন এখানে আমি একটু কয়েকটা সুবিধা উল্লেখ করে দেই, তোমরা একটু খেয়াল করো, প্রয়োজনে রেকর্ড করে রাখো। স্ট্যাটিক ওয়েবসাইটের তুলনায় ডাইনামিক ওয়েবসাইটের ব্যবহার সুবিধাজনকের কারণ 1, এই ধরনের ওয়েবসাইটে দেখো এই ধরনের ওয়েবসাইটে পরিবর্তনশীল তথ্য বা ইন্টারঅ্যাক্টিভ ওয়েব পেজ থাকে। মানে এখানে আমরা কোনটা লিখবো, স্ট্যাটিক ওয়েবসাইটের তুলনায় ডাইনামিক ওয়েবসাইটের ব্যবহার সুবিধাজনক, তাহলে আমরা ডাইনামিক ওয়েবসাইটের যে সুবিধাগুলো সেটা আমরা উল্লেখ করব। ঠিক আছে, তাহলে এখানে লিখবো যে এই ধরনের, অর্থাৎ এই ধরনের বলতে মানে ডাইনামিক ওয়েবসাইট। হ্যাঁ,
পরিবর্তনশীল তথ্য ও ইন্টারঅ্যাক্টিভ ওয়েব পেজ। পরিবর্তনশীল তথ্য মানে কি, প্রতিনিয়ত তুমি এটা চেঞ্জ করতে পারো। তাহলে আমরা 1 নম্বর সুবিধাটা লিখবো যে এই ধরনের ওয়েবসাইটে তথ্যগুলো সর্বসময় পরিবর্তনশীল বা সবসময় পরিবর্তনশীল। এই 1 নম্বর পয়েন্ট এটা লিখবা সুবিধার মধ্যে, ঠিক আছে। তারপরে 2 নম্বরে লিখবা যে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পেজের কন্টেন্ট পরিবর্তন হতে পারে। মানে ডাইনামিক ওয়েবসাইটের যে তথ্যগুলো উল্লেখ থাকে এগুলো ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী অনেক সময় পরিবর্তন হতে পারে। মানে যিনি এই ওয়েবসাইট অ্যাডমিন আর আমরা হলাম যে এখানে ভিউয়ার, তো আমরা ভিউয়ার যদি বলি যে এটা এখানে এই সমস্যা আছে, তখন অ্যাডমিন এটা চেঞ্জ করতে যে কোনো সময় চেঞ্জ করতে পারে। এই জন্য যেহেতু এটা গ্রাহকের উপর ভিত্তি করে এই ওয়েবসাইটটা মানে তৈরি করা হয়, এই জন্য এটার মানে গুরুত্ব অনেক বেশি। তাহলে আমরা 2 নম্বর পয়েন্টটা লিখতে পারি যে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পেজের কন্টেন্ট বা তথ্য পরিবর্তন হতে পারে। ঠিক আছে, ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পেজের কন্টেন্ট পরিবর্তন হতে পারে। কন্টেন্ট বা তথ্য যেটা লিখো পরিবর্তন হতে পারে। এটা হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে লিখবো যে অনেক বেশি তথ্যবহুল হতে পারে। অনেক বেশি তথ্যবহুল হতে পারে, যেহেতু প্রতিনিয়ত এটা পরিবর্তনশীল, যে কোনো সময় আমরা এটার মধ্যে তথ্য স্থির করতে পারি। তাহলে এখানে অনেক বেশি তথ্য কি হতে পারে, মানে তথ্যবহুল হতে পারে, বা অনেক বেশি তথ্য এটা একটা জমা রাখা সম্ভব হতে পারে, যেভাবে তুমি বুঝতে পারো আর কি। 3 নম্বর পয়েন্ট, অনেক বেশি তথ্যবহুল হতে পারে। লিখছো? তারপর 4 নম্বর পয়েন্টে লিখো আকর্ষণীয় এবং ইন্টারঅ্যাক্টিভ লেআউট তৈরি হতে পারে। আকর্ষণীয় এবং ইন্টারঅ্যাক্টিভ লেআউট তৈরি হতে পারে এই ডাইনামিক ওয়েবসাইট। এই 4টা সুবিধা যদি তুমি উল্লেখ করো তাহলে আমাদের খ নম্বর প্রশ্নটা কি হবে, সম্পূর্ণ হবে। লিখতে পারো? আচ্ছা, এই এতটুক লিখলেই তোমার মোটামুটি এই ক্ষয়ের জন্য, মানে 4টা পয়েন্ট লিখলো, যেহেতু 2 মার্কের প্রশ্ন, তুমি এখানে 2 অবশ্যই পাবা। আর যদি 2 থেকে 3টা পয়েন্ট দাও তাহলে তুমি 1 পাইবা বা 1.5 পাইবা। আচ্ছা, এবার আমরা গতে আসি। উদ্দীপকে উল্লেখিত চিত্র 2 এর গঠন কাঠামো ব্যাখ্যা করো। দেখো, এটাও কিন্তু আমাদের থিওরি প্রশ্ন। 2 নম্বর প্রশ্নের চিত্রটার দিকে একটু সবাই খেয়াল করো। এখানে দেওয়া আছে হোম, তারপরে দেওয়া আছে রেজাল্ট, তারপরে দেওয়া আছে ইমেজ, নিচে দেওয়া আছে, দেখো হোম থেকে আমরা রেজাল্টে যাইতে পারি, আবার রেজাল্ট থেকে হোমে আসতে পারি। এখানে এই যে উভয় দিকে অ্যারো চিহ্ন দেওয়ার উদ্দেশ্য হলো যে আমরা হোম থেকে রেজাল্ট দেখতে পারি, আবার রেজাল্ট থেকে আমরা ব্যাক করে হোমে আসতে পারি। আমরা যখন কোনো একটা ওয়েব পেজে প্রবেশ করি, খেয়াল করো, তখন আমরা সার্চ করলে, আমরা রেজাল্ট সার্চ করলে রেজাল্ট অপশনে ক্লিক করে রেজাল্ট দেখতে পাই। আবার ব্যাক অপশনে ক্লিক করলে আমরা কি করি, আবার ব্যাকে আসি। তারপর আবার রেজাল্ট থেকে দেখা যায় যে আমরা ইমেজে যাই, ইমেজ থেকে আবার রেজাল্টে আসি, রেজাল্ট থেকে আবার হোমে আসতে পারি। অর্থাৎ এরকম ভাবে আমরা সামনে যেতে পারি এবং পিছনে আসতে পারি। আবার যখন নাকি রেজাল্টটা দেখার জন্য আলাদা একটা আমরা ট্যাব খুলে নতুন একটা ওয়েবসাইট পেজে আমরা প্রবেশ করব, হ্যাঁ, যেমন এই যে এটাকে বলা হয় প্রোটোকল। রেজাল্ট থেকে আমরা একটা প্রোটোকলে যেতে পারি। অনেক সময় দেখা যায় যে রেজাল্টের উপর রাইট বাটন ক্লিক করে আমরা নতুন একটা নিউ ট্যাব খুলতে পারি, তো এটাকে বলা হয় প্রোটোকল। সেই নিউ ট্যাব থেকে আবার নতুন করে আমরা সেখানে আরেকটা ওয়েব পেজ বা নতুন আরেকটা ট্যাব খুলে আমরা সেখানে যে কোনো তথ্য উল্লেখ করতে পারি। তাহলে এই যে কার্যক্রম, এটা কোন ধরনের ওয়েবসাইটের কার্যক্রম বলো? 2টা ওয়েবসাইট, একটা স্ট্যাটিক আর একটা হলো যে ডাইনামিক। তাহলে এটা কোন ধরনের ওয়েবসাইটের কার্যক্রম? এখানে স্ট্যাটিক ওয়েবসাইটও আছে, এখানে ডাইনামিক ওয়েবসাইটও আছে। কিভাবে আমি তোমাদেরকে বলি, যেমন কিছু কিছু ইমেজ, কিছু রেজাল্ট এখানে আমাদের যেমন তোমরা রেজাল্টের যে ওয়েবসাইট গুলো আছে দেখবা যে আমাদের বিগত সালের রেজাল্ট গুলো এখানে উল্লেখ করা থাকে, এখানে এগুলো চেঞ্জ করা হয় না। আবার নতুন নতুন রেজাল্ট যখন নাকি আসে সেগুলো নতুন নতুন অ্যাড করা হয় প্রতিনিয়ত। তাহলে এখানে এটাকে স্ট্যাটিকও বলা যায়, এটা ডাইনামিকও বলা যায়। যেহেতু স্ট্যাটিক এবং ডাইনামিক উভয়ের সংমিশ্রণ, এই জন্য এটাকে হাইব্রিড নেটওয়ার্ক বলে। এখন আমরা একটু এটা বিস্তারিত আরো লিখবো, একটু খেয়াল করো। এখন তুমি খাতায় কিভাবে উল্লেখ করবা? তুমি খাতা উল্লেখ করতে হলে লিখবা যে উদ্দীপকে উল্লেখিত চিত্র 2 এর গঠন কাঠামো হলো যে হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার। হাইব্রিড বা কম্বিনেশন, হাইব্রিড শব্দ হলো যে সংমিশ্রণ, কম্বিনেশন, হাইব্রিড মানে সংকরও বলা হয়, সংমিশ্রণও বলা হয়, আর কম্বিনেশন মানে সমন্বিত।
যেহেতু এখানে কয়েকটা ওয়েবসাইটের সমন্বয়ে এই স্ট্রাকচারটা গঠন, এই জন্য এটাকে হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার বলা হয়। এর কারণ চিত্র 1 এর মধ্যে আমাদের ওয়েবসাইট লিনিয়ার টি এবং দেখো লিনিয়ার ও টি কাঠামো মিলে হাইব্রিড কাঠামো তৈরি হয়েছে। অর্থাৎ তোমরা চতুর্থ অধ্যায় কিছু থিওরি পড়ছো, লিনিয়ার ট্রি, তারপর আছে হাইব্রিড ট্রি, এরকম পড়ছো কিনা মনে আছে কিনা কি জানি, ওই ধরনের এটার মধ্যে একটা লিনিয়ার এবং লিনিয়ার ট্রি এটার মধ্যে উল্লেখ করা আছে, যেমন একটা গাছের মতো এটার মধ্যে একটা কি শাখা প্রশাখা আছে, এই জন্য এটাকে বলা হয় ট্রি। আর এই ট্রিটা হলো যে লিনিয়ার ট্রি, একটা মানে ধারাবাহিকতা রক্ষা করে। এই লিনিয়ার ট্রি যেহেতু সংমিশ্রণে গঠিত স্ট্যাটিক এবং ডাইনামিক, এই জন্য এটাকে বলা হয় হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার। একটু কঠিন আর কি এটা, তারপরে তোমাদের শিখতে হবে। তারপরে লিখবা যে একটু বিস্তারিত বিশ্লেষণ করতে হবে। যখন একাধিক স্ট্রাকচার ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন করা হয় তখন তাকে হাইব্রিড কম্বিনেশন বা মিক্সড স্ট্রাকচার বলা হয়। যখন একাধিক স্ট্রাকচারের সমন্বয়ে আমরা কোনো ধরনের নেটওয়ার্ক তৈরি করব তখন সেটাকে বলা হয় হাইব্রিড বা কম্বিনেশন বা মিক্সড স্ট্রাকচার। অনেক সময় লিনিয়ার কাঠামো এবং হায়ারার্কিক্যাল কাঠামোর মাধ্যমে মিশ্র কাঠামো তৈরি করা হয়। লিনিয়ার কাঠামো হলো যে দুই ধরনের, একটা লিনিয়ার কাঠামো আর একটা হলো হায়ারার্কিক্যাল কাঠামো। দুইটা সমন্বয়ে যখন নাকি আমাদের কোনো নেটওয়ার্ক তৈরি হবে তখন সেটাকে বলবো হাইব্রিড কম্বিনেশন। বা ডাইনামিক স্ট্যাটিক দুইটা সমন্বয় যখন তৈরি হবে তখন সেটাকেও বলবো আমরা হাইব্রিড ওয়েবসাইট। আর স্ট্রাকচার হলো যে লিনিয়ার, আর হলো যে আরেকটা হলো যে আমাদের কি বলে লিনিয়ার, আর একটা হলো যে আমাদের হায়ারার্কিক্যাল। এই দুইটা হলো যে স্ট্রাকচার, এই দুইটার সমন্বয় হলে সেটাকেও আমরা কি বলবো হাইব্রিড স্ট্রাকচার। একাধিক স্ট্রাকচার ব্যবহার করলে ওয়েবসাইটের সৌন্দর্য যেমন বৃদ্ধি পায় তেমনি ভিজিটরদের জন্য ভিজিট করা সহজ হয়। অর্থাৎ হাইব্রিড যে ওয়েবসাইটগুলো নেটওয়ার্ক পেজগুলো আছে এগুলাতে ভিজিট করে খুব স্বাচ্ছন্দ্য ফিল করে, কারণ এখানে অনেক ধরনের তথ্য পাওয়া যায় বা অনেক ধরনের তথ্য উল্লেখ থাকে বিধায় সবাই এখানে মানে ভিজিট করতে স্বাচ্ছন্দ্য ফিল করে। যদি সম্ভব হয় এই প্রশ্নটা তোমরা বইয়ের মধ্যে পাইবা, ওই যে হায়ারার্কিক্যাল এবং লিনিয়ার এই অংশে তোমরা এই প্রশ্নের উত্তরটা পাইবা। তোমরা বই থেকে থিওরিটা লিখে নিও। থিওরির প্রশ্নগুলো এইভাবে যদি বুঝাইতে যায় অনেকের কাছে এটা বিরক্ত মনে হয়, এই জন্য তোমরা বই থেকে, আমি তো বললাম যে কিছুটা আশা রাখি বুঝছো, বাকিটা বই থেকে তোমরা দেখে নিবা। পারবানি সবাই? ইয়েস অর নো? আসো কেউ? জি স্যার। আচ্ছা, থিওরি প্রশ্ন। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন কাজের যে প্রশ্নগুলো যেগুলো আমাদের মানে কি বলে এটা গঠনমূলক, সেই প্রশ্নগুলো আমরা এখন একটু আলোচনা করি। যেমন 4 নম্বর যে প্রশ্নটা, চিত্র 1 এর জন্য HTML কোড লিখবো। এখন এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা অনেকে কোড লিখতে পারি না HTML। আমি গত 2টা ক্লাসে কিভাবে কোড লেখে আমি সেটা প্রমাণ করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। অনেকে আবার প্রশ্ন ফিডব্যাক করছে, অনেকে করো না। যারা ফিডব্যাক করছে আমি তাদেরকে আবার সংশোধন করে দিছি, এই জিনিসটা এইভাবে হবে। হ্যাঁ, এতে করে তোমাদের উপকার হয়েছে। আর যারা টোটালি আমাকে কোনো হোমওয়ার্ক দেখাও না তারা মনে করো যে কিছুই বুঝলা না। আচ্ছা, তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা চিত্র 1 এর মানে চিত্র একটা হলো যে এটা তোমার খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এটার জন্য আমরা এখন কি করব, HTML কোড লিখবো। হ্যাঁ, তাহলে কথা বলেন। আচ্ছা, সাউন্ড স্লো। হ্যাঁ, তাহলে দেখো আমরা লিখবো উদ্দীপক উল্লিখিত চিত্র 1 এর গঠনটি HTML কোডের গঠন নিম্নরূপ। এটা লিখে এখন আমরা কোড লেখা শুরু করব। তো কোডটা তুমি কিভাবে লিখবে খাতায়, আমি এখানে কোডটা এখানে লিখি আর কি। হ্যাঁ, আচ্ছা দেখো যেহেতু এটা টেবিল, তাহলে আমরা দেখো HTML কোড এতটুকু লিখবো, HTML বডি, তারপরে টেবিল বর্ডার 1, তারপর টিআর এতটুকু আমাদের লেখা থাকবে। তোমরা খাতায় এই উপরের অংশ লিখো, নিচের অংশ লিখো না, কারণ নিচের অংশটা আমরা ধীরে ধীরে নিচে নামবো। হ্যাঁ, তোমরা এতটুকু লিখো, খাতায় এতটুকু লিখো। আর নয় যদি লিখার সুযোগ না থাকে সাথে সাথে প্রত্যেকবারই তুমি ইয়া করে রাখবে, স্ক্রিনশট দিয়ে রাখবা, পরে এগুলো গুছিয়ে নিবা। এখন দেখো আমরা টিআর, অর্থাৎ টিআর মানে এই যে রোল নেম জিপিএ, এই লাইনটা আমরা শুরু করব। এই লাইনটার জন্য আমরা এটা কিন্তু আমাদের একটা কি বলে হেডলাইন। এই রোল একটা হেডলাইন, নেম আর একটা হেডলাইন, জিপি আর একটা হেডলাইন। তাহলে আমরা এটাকে হেডলাইন যেহেতু করব তাহলে এখানে আমরা কি দিব, প্রথমে টিএইচ,
টিএইচ দিব, টিএইচ। এখন দেখো টিএইচ দেওয়ার পরে এই টিএইচটা কিন্তু এই যে রোল নেম জিপিএ এটা কিন্তু আমাদের বক্সের মাঝখানে, এটাকে অ্যালাইন করতে হবে। তাহলে রোলটা হলো যে আমাদের মাঝখানে, তাহলে এখানে আমরা অ্যালাইন করব, অ্যালাইন। তারপরে যেহেতু মাঝখানে তাহলে অ্যালাইনটা কি হবে, সেন্টার। সেন্টার। হ্যাঁ হ্যাঁ সেন্টার। এটা দেওয়ার পরে এখন আমরা অ্যাঙ্গেলটা দিব, দেওয়ার পরে এবার আমাদের এলিমেন্টের নাম কি, রোল। এখন আমরা এলিমেন্টটা দিব, হ্যাঁ, আর ও এল এল, রোল। দেওয়ার পরে ক্লোজিং আমাদের কি আসবে, টি এইচ। এতটুকু হলো যে আমাদের এই রোল কথাটার জন্য, এই বক্সটার জন্য আমাদের এই লাইনটা হবে। এবার দ্বিতীয় লাইনটার জন্য আমরা এটাকে কপি করি। তোমরা খাতা লেখার সময় কপি করার সুযোগ নেই, তোমরা লিখতে হবে। আমি কপি করলাম, শুধু চেঞ্জ করে দিব। হ্যাঁ, এই যে নেম, মাঝখানে আমাদের কি আসবে, এই রোলের জায়গায় শুধু নেম আসবে। হ্যাঁ, আমি চেঞ্জ করে দিলাম, এখানে আসবে যে নেম। তারপরে 3 নম্বর জিপিএল লেখাটার জন্য আমাদের আর একইভাবে আরেকটা লাইন লিখতে হবে। এখানে লিখবো শুধু আমরা জিপিএ, আর সব ঠিক থাকবে। ঠিক আছে, এতটুকু লেখার পরে এখন দেখো এই বক্স এটা এটা, এখন এটা সামনে দেখো আরেকটা খালি ঘর আছে আমাদের, দেখা যায়, আছে না খালি আরেকটা ঘর? না স্যার, এই যে না স্যার, দেখা যায় না। দেখা যায় না? না স্যার। এখন দেখা যায়? হ্যাঁ স্যার, এখন দেখা যায়। তাহলে আমি একটু মোটা করে দেই লেখাগুলো। মোটা তো, আচ্ছা, এই যে দেখো একটা খালি বক্স আছে, দেখা যায়? জি স্যার। জি স্যার, দেখা যায়। এই বক্সটা কিন্তু আমাদের কাউন্ট হবে যে রোল নেম জিপিএ, এটার সাথেই কিন্তু এই বক্সের মধ্যে আমাদের ইন করতে হবে, প্রবেশ করতে হবে। এই বক্সের জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে কিন্তু এটা কিন্তু কোনো তথ্য আছে এটার মধ্যে, এই বক্সে কোনো তথ্য নাই স্যার, এটা টিএইচ হবে না, এটা টিডি হবে। না স্যার। এটা টিডি হবে, বুঝছো? এটা কি হবে, টিডি। এখন দেখো এই টিডিটা কিন্তু অ্যালাইন হবে না, কারণ এটার মধ্যে কোনো তথ্য যেহেতু নাই, তাহলে এটা অ্যালাইন হবে না। এটা কি হবে তাহলে বলো তো? অ্যালাইন না হলে এটা কি হবে, এটা স্প্যাম হবে। তাহলে স্প্যাম হলে দেখো এটা আমাদের কি স্প্যাম করছে, রো স্প্যাম করছে। এই ধরে একটা রো, এই হলো যে আরেকটা রো, এই হলো আরেকটা রো, এই হলো আরেকটা। তাহলে আমাদের এই 1 2 এই 3 এই 4 এই 5টা রোকে সে কি করছে, একত্র করে ফেলছে। তাহলে এখানে আমরা রো স্প্যাম দিব। রো স্প্যাম দিব, রো স্প্যান দিয়ে তারপরে এখানে কয়টা রো, 5টা রো, রো স্প্যান দেব। হ্যাঁ, এই রো স্প্যান দিয়ে তারপরে অ্যাঙ্গেলটা দিব। এখন দেখো এই বক্সটা কি আমাদের ফাঁকা বক্স না, এমটি জি বক্স। স্যার। এমটি বক্সের জন্য মনে আছে কি দিই আমরা, বিআর অথবা নন ব্রেক স্পেস, মনে আছে কিনা? বিআর অথবা জি স্যার। নন ব্রেক স্পেস, ক্লোজিং টিডি, তারপরে ক্লোজিং টিডি। হ্যাঁ, এই যে এতটুক মানে, তাহলে আমাদের এই যে এদিক দিয়ে আইসা, এই যে এই লাইন দিয়ে আইসা, এই লাইনটা হয়ে গেল। এটার জন্য এতটুকু এসটিএমএল কোড। এখন আমরা দেখি আমাদের লাইনটা সঠিক আছে কিনা। আমি সেভ করলাম, সেভ করার পর আমি একটু সঠিক আছে কিনা একটু দেখি। এই দেখো হয়ে গেছে। এই যে খালি বক্সটা এখনো পুরোপুরি ইয়ে হয় না, কারণ এটা তো কোনো তথ্য আমরা এখনো অ্যাড করিনি। দেখছো হয়েছে? আচ্ছা, তারপরে আমাদের বুঝো, তোমরা ক্লাস বুঝো? জি স্যার। হিস্ট্রি কি বুঝো ক্লাস এগুলো, এসটিএমএল? জি স্যার। এই প্রথমে এসটিএমএল কোড করো। তোমার এই চতুর্থ অধ্যায় তো তুমি পাও না, বেশি মিস করছো। আচ্ছা যাই হোক, আমাদের তাহলে এটা হয়ে গেছে। আমি সাধারণত ফোন দিয়ে আমি ব্যাংকে এসে ছবিটা কিন্তু আমার কাছে দেন। আচ্ছা, এখন দেখো আমরা এই যে H2O তারপরে স্টুডেন্ট, এই দুইটা বক্সের কাজ করব। এই দুইটা বক্সের জন্য আমাদের একইভাবে টিআর এর নিচে আসতে হবে। এসে আবার আমরা কি দিব, টিআর দিব, টিআর দিব। হ্যাঁ, টিআর দেওয়ার পরে তারপরে আবার নিচে আসব। এবার H2O, এখানে আমরা টিডি লিখব, টিডি।
আচ্ছা এই টিডি এই যে H2O এটা কি মাঝখানে আছে না, তাহলে এখানে আমরা অ্যালাইন করব, অ্যালাইন করার পরে এখানে এটা সেন্টার, যেহেতু মাঝখানে সেন্টার করব, ঠিক আছে। তারপরে অ্যাঙ্গেলটা দিয়ে দিব। এবার আমরা H2O লিখব, তাহলে H-টা আমরা বড় হাতে লিখব, H। এই যে 2টা আমাদের দেখো নিচে বেস আকারে আছে, এই জন্য এখানে সাব একটা ট্যাগ দিব, এখানে আমরা সাব ট্যাগ দিব, SUB সাব ট্যাগটা দিব। দেওয়ার পরে আমাদের মাঝখানে এলিমেন্ট হবে যে 2, এখানে আমরা 2 দিব, তারপরে ক্লোজিং সাব দিব, দেওয়ার পরে তারপরে আমাদের ও, ঠিক আছে, দেওয়ার পরে তারপরে আমাদের ক্লোজিং টিডি দিব। এই H2 এর জন্য আমরা এই লাইনটা লিখলাম। তারপরে যে নিচে যে স্টুডেন্ট, এটার জন্য আবার আরেকটা টিডি দিব, আমরা আরেকটা টিডি দিব। আর এই টিডির মধ্যে আমাদের কোনো ধরনের অ্যালাইন হবে না। যদি অ্যালাইন করো তাহলে লেফট অ্যালাইন করতে পারো, যদি অ্যালাইন করো তাহলে কি করবা, লেফট, যেহেতু এটা কোন পাশে আছে, বাম পাশে, তাহলে এখানে আমরা অ্যালাইন করলে, যদি করি তাহলে সেটা আমাদের লেফট হবে, লেফট অ্যালাইন দিব। তারপরে টিডি। এখন এই এলিমেন্ট হলো যে আমাদের স্টুডেন্ট। তোমাদের সাইড টক আসে, এর জন্য মাইক্রোফোন ইয়া করে মিউট করে দাও, আনমিউট করে দাও। স্টুডেন্ট, হ্যাঁ স্টুডেন্ট দেওয়ার পরে তারপরে আমরা ক্লোজিং টিডি, হ্যাঁ এতটুক দেওয়ার পরে আমরা নিচে তারপরে ক্লোজিং টিআর দিব। খুব সাবধানে করতে হবে, হ্যাঁ। এখন দেখো এই লাইন, এই বক্স আর এই বক্স, এই দুইটা বক্সের কাজ করছি, এই বক্সের কাজ আর আসবে না, যেহেতু এটা আমরা প্রথমবারই করে ফেলছি, হ্যাঁ এই বক্সের কাজ আর আসবে না। তাহলে এতটুকু দেওয়ার পরে তারপর তুমি কন্ট্রোল-S দিয়ে সেভ করবা, সেভ করে এরপরে এটার ইয়াটা দেখবা, তথ্যটা দেখবা। এই দেখো আমাদের এতটুকু লেখা হয়ে গেছে, এখানে আমাদের ফাঁকা থাকবে এটা, ঠিক আছে, এটা ফাঁকা থাকবে। তাহলে এটা দেখো আমাদের সঠিক মতো হয়েছে। এবার আমরা দ্বিতীয় বক্সের কাজটা করি, বা তৃতীয় বক্সের কাজটা করব, ঠিক আছে। তৃতীয় বক্সেরটা করব, সেটা হলো যে MNO, এটা আমাদের মাঝখানে এটা দেওয়া আছে এক পাশে, তারপরে এটার সাথে আমাদের এই বক্সটা আসবে, এখানে অনেকগুলো কাজ আছে। দেখাবো না, দেখা যায় না, লেখাগুলো লেখা ছোট না, কেউ কিছু বলছো? আচ্ছা দেখো, তারপর আমরা MNO এই বক্সের কাজটা করব। তাহলে এখানে আবার আমরা কি দিব, টিআর দিয়ে আমরা এন্টার দিয়ে নিচে আসবো। তারপরে টিডি এখানে অ্যালাইন করব। কোনটা করব অ্যালাইন? অবশ্যই লেফট করব, যেহেতু এটা আমাদের বাম পাশে আছে, লেফট করব। তারপরে এখানে আমাদের এলিমেন্ট হলো যে MNO, হ্যাঁ এটা দেওয়ার পরে তারপরে ক্লোজিং টিডি, এ হলো যে আমাদের একটা লাইন। এবার দ্বিতীয় টিডির মধ্যে আমাদের একটু ঝামেলা আছে, এই সোজা এই টিডির কাজের মধ্যে একটু ঝামেলা আছে। কি ঝামেলা দেখো, আমরা খুব সাবধানে কাজটা করতে হবে। প্রথমে আমরা টিডি দিব, টিডি দেওয়ার পরে এটা এই টিডিটাকে আমরা অ্যালাইন করব। এই দেখো এগুলো সবগুলো মাঝখানে আছে, প্রথমে আমরা এটাকে অ্যালাইন করব, হ্যাঁ এই অ্যালাইনটা হবে আমাদের সেন্টার, এই অ্যালাইনটা হবে আমাদের সেন্টার, হ্যাঁ এই টিডি দেওয়ার পরে আমরা এই টিডির অ্যাঙ্গেলটা দিব। এখন আমরা প্রথমে আমরা কি লিখব, সাকিব, ঠিক আছে। প্রথমে আমরা লিখব সাকিব না, সাকিব, যা আছে তাই লিখব। এখন দেখো এই সাকিব লিখার পরে দেখো তামিম কথাটা আছে আমাদের নিচে, তাহলে সাকিবের নিচে যেহেতু তামিম, তাহলে এটাকে আমার ব্রেক দিতে হবে, এখানে ভাঙ্গা দিতে হবে। তো ভাঙ্গা দিলে আমাদের কোন ট্যাগ ব্যবহার করি মনে আছে কিনা, বিআর, এখানে ভাঙ্গা দিতে হবে, সাকিবের পরে বিআর দিব, বিআর দিয়ে আমরা লিখবো যে তামিম লিখলে তখন তামিমটা ভেঙে নিচে আসবে বিআর এর জন্য, হ্যাঁ এতটুক লিখবা। লিখার পরে এবার আমরা এই যে দেখো এখানে একটা অর্ডার লিস্ট আছে আমাদের, এই অর্ডার লিস্টের জন্য আমাদের একটু নিচে লিখি, অর্ডার লিস্টের জন্য আমাদের একটা OL
কি দিতে হবে, ট্যাগ দিতে হবে ওএল। এখানে আমাদের টাইপ দেখাতে হবে, ওএল এর টাইপ দেখাইতে হবে, টিওয়াইপি টাইপ। টাইপটা হলো যে আমাদের কি 1, এই টাইপ দেখাতে হবে ওএল এর টাইপ। আমাদের আর 10 মিনিট সময় হাতে আছে, হ্যাঁ, খুব দ্রুত কাজটা করতে হবে। একটু আপগ্রেড করে নিব নাকি, আপগ্রেডের সুযোগ নাই। আমরা কাজটা করি, হ্যাঁ। তাহলে এখানে আমরা কোথায় আসলাম, ওএল দিব, হ্যাঁ। ওএল দেওয়ার পরে এখানে আমাদের প্রথম ওএল দিয়ে তারপরে এখানে আমরা একটু নিচে আসবো বা এটা সামনে লিখি, আবার অ্যাঙ্গেল দিয়ে এলআই লিখবো। এলআই লিখে আমাদের প্রথম হলো যে তথ্য এক্স, তারপরে ক্লোজিং এলআই, ক্লোজিং এলআই, তারপরে এই এলআই এর সামনে আবার আরেকটা এলআই হবে, হ্যাঁ, বা এটা নিচেও লিখতে পারি, আরেকটা এলআই হবে যে এই যে এটা আমরা নিচে লিখতে পারি। তারপর আরেকটা এলআই দিব আমরা, বুঝো তোমরা, বুঝো, কঠিন না। আরেকটা এলআই দিব, ওই এলআইটা হবে যে ওয়াই, তারপরে ক্লোজিং এলআই, ঠিক আছে। তারপরে আমাদের ক্লোজিং ওএল হবে, ক্লোজিং ওএল, ক্লোজিং ওএল দেওয়ার পরে তারপরে দেখো বিআর হবে, এটা সামনে আবার কি হবে, বিআর। বিআর দিয়ে আমাদের ওই যে মোস্তাফিজ কথাটা নিচে লিখতে হবে, বিআর। তারপরে এই বিআর এর সামনে আমরা মোস্তাফিজটা লিখে দিই, মোস্তাফিজ লিখে তারপরে আমরা ক্লোজিং কি দিব, ওই যে আমরা টিডি শুরু করছিলাম এখান থেকে, এই টিডি দেব, ক্লোজিং টিডি, ক্লোজিং টিডি দিয়ে তারপরে নিচে আসবে ক্লোজিং টিআর। এই বক্সটার জন্য আমাদের এতটুকু কাজ করলাম। তারপরে কন্ট্রোল এস দিয়ে দেখো আমরা এখন এটা কি হয়েছে কিনা, এই যে দেখো হয়ে গেছে, বুঝছো সবাই? ইয়েস অর নো? স্যার আমারটাতে কিছু শো করে না। তোমারটাতে কে রিমন শো করে না? লেখা কি ছোট? স্যার মানে আটকে কি স্যার কিছু আগে পরে হয়, মানে তোমার কি শো করে না, আউটপুট স্যার লেখাগুলো একটু আগে জি, পরে স্যার। আসে। লেখা ভাঙ্গা যায়? মানে আমার ডিসপ্লেতে যেমন আছে এমন দেখায় না তোমাদের ওখানে? না স্যার। স্যার আগে পরে দেখায়। আগে পরে দেখা যায় না, এখন দেখা যায়? জি স্যার এখন আসছে। জি স্যার, এখন আসছে? এখন দেখা যায়। জি এই স্যার। কথাটা তো আগে বলবা আমাকে, টেকনিক্যালি সমস্যা হইতেই পারে, হ্যাঁ, সাথে সাথে ঠিক করবা যে এই সমস্যা। আচ্ছা আমাদের টাইম কিন্তু খুব নিকটবর্তী, আর 6 মিনিট আছে, এই দেখো উপরে টাইম লিমিং আর 6 মিনিট। আমরা এবার দ্বিতীয় অংশের কাজটা করি, a প্লাস বির অংশটা করবো, হ্যাঁ। তাহলে এখানে আবার আরেকটা আমরা টিআর দিব, হ্যাঁ, টিআর দিয়ে আমরা নিচে আসবো, টিডি, টিডি দিব, হ্যাঁ। এই যে টিডির মধ্যে আমাদের অ্যালাইন করতে হবে, আমরা একটু দ্রুত কাজটা করব, অ্যালাইন করতে হবে আমাদের। তো অ্যালাইনটা হবে যে আমাদের সেন্টার। আচ্ছা তারপরে ক্লোজিং, তারপরে টিডি শেষ, তারপরে এটার সামনে আমরা এই সূত্রটা লিখব। এই সূত্রটার জন্য প্রথমে আমরা ব্র্যাকেট দিব, হ্যাঁ, একটা ব্র্যাকেট দিব আমরা, বা দুইটা ব্র্যাকেট দিতে পারি। প্রথমে আমরা ব্র্যাকেট দিব, দেওয়ার পরে এখন ব্র্যাকেটের মধ্যে আমরা এ লিখব, কি লিখব, এ। তারপরে এখানে প্লাস দিব, তারপরে আমরা বি লিখব, বি লিখে দেখো ব্র্যাকেটের বাইরে আমাদের পাওয়ার, তাই না? বাইরে যদি পাওয়ার হয় তাহলে এখানে আমরা একটা ট্যাগ দিব, সুপার ট্যাগ দিব, এসইউফি দিয়া সুপার একটা ট্যাগ দিব আমরা, এসইউফি সুপার ট্যাগটা দিব। দেওয়ার পরে আমাদের পাওয়ার যেহেতু 2 আমরা 2 দিব, তারপরে ক্লোজিং সুপার দিব, এসইউফি সুপার দিব। দেওয়ার পরে আমাদের তারপরে এই যে ক্লোজিং টিডি, ক্লোজিং কি আসবে, টিডি। তারপরে নিচে ক্লোজিং টিআর। এই এই এটার জন্য শুধু এই এক্সট্রা একটা বক্সে করব, কারণ এই বক্সটা আমরা আগেই করে ফেলছি। তারপরে আমরা
সেভ করব, তারপর আমরা এই যে আউটপুটটা একটু দেখবো। দেখো এই যে প্লাস বি হয়েছে, এই প্লাস বি আইসা পড়ছে। ঠিক আছে, আউটপুট তোমাদের মানে বুঝার স্বার্থে দেই, কিন্তু তোমাদের পরীক্ষা খাতা আউটপুট উল্লেখ করার কোনো প্রয়োজন নাই। এবার আমরা ফি কিউআর এর বক্সটাতে আসি। আমাদের টাইম আর 4 মিনিট আছে, এই যে টাইম শিডিউল দেখাইতেছে। তারপরে এখানে আমরা একইভাবে আমরা আবার টিআর দিব। ঠিক আছে, টিআর দিব, টিআর দিয়ে আমরা নিচে আসবো, টিডি দিব, টিডি টিডি এটাকে আমরা অ্যালাইন করব সেন্টার, অ্যালাইন, এখানে আমরা সেন্টার দিব, দেওয়ার পরে অ্যাঙ্গেল, তারপরে এই টিডির মাঝখানে আমরা লিখবো যে ফি, ফি দেওয়ার পরে তারপর ক্লোজিং টিডি, ক্লোজিং টিডি। হ্যাঁ, দেওয়ার পরে এই লাইনটা ঠিক যেভাবে লিখছি এটাকে কপি করে আমরা ঠিক সেম আরেকটা লাইন এইভাবে লিখবো। লিখে এখানে পি এর জায়গায় আমরা কি দিব, শুধু কিউ দিব। হ্যাঁ, তারপর এটার কাজ শেষ। তারপর আমরা ক্লোজিং টিআর দিব, ক্লোজিং টিআর দিব। হ্যাঁ, টিআর দিয়ে তারপর আমরা সেভ করব। হ্যাঁ, সেভ করার পর দেখো এই টিআর এর পরে এই পি কিউ, এরপর আর কোনো আমাদের বক্স নাই, এটার কাজও হয়ে গেছে, এই খালি বক্সটার কাজও কিন্তু আমাদের হয়ে গেছে। তারপরে ক্লোজিং টেবিল, ক্লোজিং বডি, ক্লোজিং এচটিএমএল, মানে এই পর্যন্তই তোমাদের এচটিএমএল কোড। এবার আমরা আউটপুটটা একটু দেখি। এই দেখো আউটপুটটা আসছে। তাহলে তোমরা খুব দ্রুত এই পেজের একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। প্রথমে তোমরা এই যে শুরু থেকে মাঝ পর্যন্ত দেখো, আমি একটু বড় করে দেই। স্ক্রিনশট দাও স্যার। হ্যাঁ, এই প্রথমে এতটুকু স্ক্রিনশট দাও উপর থেকে, এখান থেকে এখান পর্যন্ত যেটুকু দেখা যায় এতটুকু একটা স্ক্রিনশট দাও। দিছে সবাই? জি স্যার। সবাই হ্যাঁ, স্যার। মাইক্রোফোন মিউট করো। দিছো? এতটুকু স্ক্রিনশট দিছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, এবার আমরা নিচ থেকে এবার উপর দিয়ে যেটুকু আসে আর কি, এই নিচ থেকে আবার এখান থেকে এখানে আরেকটা স্ক্রিনশট নাও। এরপর তুমি গুছিয়ে দিবা যে দিছি, স্যার। হ্যাঁ, প্রত্যেকটা লাইনে নাম্বারিং দেওয়া আছে। দেখো প্রথম স্ক্রিনশটে দেখো কত নাম্বার পর্যন্ত আসছে, এরপরে দ্বিতীয় স্ক্রিনশটে ওই নাম্বারগুলো বাদ দিয়ে বাকি যে নাম্বারগুলো আসে না সেই নাম্বারগুলো দিবে। এই যে প্রত্যেকটা লাইনে নাম্বারিং দেওয়া আছে, নাম্বার দেখে দেখে স্ক্রিনশট মিলাইবা। আমার কথা কি ক্লিয়ার? এখন দেখো জি স্যার। এই সৃজনশীল প্রশ্নে এই যে উদ্দীপকের এই প্রশ্নটা, এই সৃজনশীলটা এখানে এটার সাথে দেখা যায় যে আমাদের এই প্রশ্নগুলো আসছে, কিন্তু এটার সাথে অন্য প্রশ্ন আসতে পারে। আবার এই উদ্দীপকটা অন্য কোনো সৃজনশীলের মধ্যে ঢুকে যেতে পারে। এই জন্য তুমি শুধু কাজটা শিখবা। প্রশ্ন যেখানে গিয়ে যেভাবে আসুক না কেন, তুমি যদি কাজটা জানো তাহলে তুমি উত্তরটা সঠিকভাবে দিতে পারবা। তাহলে আমরা একে একে 3টা সৃজনশীল শেষ করছি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা 3য় অধ্যায়ের লজিক গেট বা বাইনারি অঙ্কগুলো একটু আলোচনা করবো। এখানে তোমরা অঙ্কে অনেক দুর্বল, বাইনারি লজিক গেট নিয়ে একটু আলোচনা করব, বিভিন্ন গেট সম্পর্কে, হ্যাঁ, আগামী ক্লাসগুলোতে। এর জন্য সবাই ক্লাসে অংশগ্রহণ করবা, বুঝছো? আজকের ক্লাসটা হয়তো তোমাদের এই যে ঘ নম্বর প্রশ্নটা আশা করি তোমাদেরকে ক্লিয়ার বুঝাইতে পারি না। তারপর তোমরা একটু বই ওই যে লিনিয়ার এবং তারপরে দেওয়া আছে এটা কি বলে হয় হায়ারিক্যাল এবং লিনিয়ার, এই দুইটা নেটওয়ার্ক তোমরা একটু স্যার ক্লাসটা আপনি চ্যানেলে ছাড়েন, ইউটিউব চ্যানেলে। চ্যানেলে তো অবশ্যই দিব ইউটিউবে। তারপরে তোমরা এই উদ্দীপকের জন্য এই প্রশ্নগুলোর জন্য তোমরা একটু ভাষায় পড়বা এগুলো। এই প্রশ্নটা বিশেষ করে থিওরিটা বই থেকে পড়ে নিবা। আমি কি বইয়ে দেখাবো তোমাদেরকে প্রশ্নগুলো? এই দেখো তোমাদের আইসিটি বইয়ের মধ্যে আছে প্রশ্নটা, আমি একটু দেখাই, কথা বলে না। এখানে আমি একটু বইটা